এমন একটা জায়গায় এসে হাজির হয়েছি যেখানে বাঁদিকে হঠাৎ এই লেক মতন জিনিসটা চোখে পড়লো। তারাও তোমাদেরকে দেখাই। যতক্ষণ না পর্যন্ত আমরা বিহার পার করছি ততক্ষণ পর্যন্ত ঠান্ডায় আমাদের কাঁপতে হবে। আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে ভাই, সেরা লাগছে সেরা। বাইক দেখে এমন ব্যবহার করলো যে এখানে বাইক রাখা যাবে না, এখানে রাখা যাবে না। বাচ্চা কি ওকে এক্সট্রা পয়সা দিয়ে ল্যাংচা নেবে নাকি? ওর থেকে ওর ল্যাংচা। হোলির সামনে চলে এসছে তো কি আর করা যাবে। হ্যাপি হোলি গাইস। টোল ট্যাক্স দেওয়াটা বড় কথা নয়, রাস্তার কোয়ালিটি ভালো। এই আমার এডিটিং টেবিল, এই বোর্ড, এই ল্যাপটপ, এই মাউস, এই জলের বোতল, আমি এগুলোকে ভীষণভাবে মিস করছিলাম। ঘড়িতে এখন বাজে হচ্ছে 6:10। আমরা রাত্রিবেলা এখানে ছিলাম, রয়্যাল ব্যাঙ্কুয়েট রেস্টুরেন্ট অ্যান্ড হোটেল। এটা হচ্ছে বিহারের বক্সারে। আমাদের লাগেজ সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, আমরাও রেডি হয়ে গেছি। জাস্ট এখান থেকে বাইক নেব আর বেরোবো। তো কালকে আমরা কি সিচুয়েশনে এসে থেকেছিলাম সেটা আমরাই জানি। মানে বলতে পারো যে এতটাই বড় সড়ো একটা অফিসিয়াল কল এসে গেছিলো যে আর এগোতে পারিনি। নাহলে ভেবেছিলাম যে যতটা পারা যায় এগিয়ে যাবো, কালকের জন্য 400 কিলোমিটার মতন বাকি রাখবো, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি। তো এখান থেকে বাইকটাকে কোল্ড স্টার্ট করবো, করে সোজা বেরোবো। আর আজকের আমাদের বাড়ির ডিস্টেন্স বাকি রয়েছে এখান থেকে 630 কিলোমিটার। চেষ্টা তো করবো যে আজকে এখান থেকে বাড়ি ঢুকে যাওয়ার। এবার মনে হচ্ছে বাড়ি ঢুকতে পারলে বাঁচি। জয় বাবা লোকনাথ, ওং নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় শ্রীরাম। 13 ঘন্টা 18 মিনিট। তো এই 13 ঘন্টা 18 মিনিটে আমরা কতটা যাবো জানি না, বা 13 ঘন্টা 18 মিনিট চালাতে পারবো কিনা সেটা আমি শিওর নই, কারণ বডিতে না সেই এনার্জিটাই নেই। এনার্জি ফ্ল্যাশ আউট হয়ে গেছে। আস্তে আস্তে যাবো। আর এখান থেকে ট্রিপ মিটার 0 করবো 374 এসে। বক্সারের এই ভেতরের রাস্তাটা আমরা এই জন্য নিয়েছিলাম যাতে আমরা একটু জ্যাম কম পাই, কারণ তোমরা জানবে যে প্রয়াগরাজে কীরকম জ্যাম হচ্ছে কুম্ভ মেলার। ভোরবেলার সময় ফোন করেছিল ঘুম ভাঙানোর জন্য। সকাল ফোন করে সোম যে আপডেটটা দিল যে কালকে রাত্রির থেকে কুম্ভ মেলার জ্যাম কিন্তু অনেকটাই কম হয়ে গেছে। আমরা হয়তো ওদিক দিয়ে আসলেও ব্যাপারটা ভালো হতো, কিন্তু ঠিক আছে, চলে যখন এসেছি বেরিয়ে তো যাবোই অবশ্যই। আর এখান থেকে আমরা সোজা গিয়ে উঠবো হচ্ছে ঔরঙ্গাবাদে। ঔরঙ্গাবাদ থেকে আবার আমরা যেরকমভাবে এসেছিলাম সেই রকম একই রাস্তা দিয়ে এগোতে থাকবো, ধানবাদ হয়ে, মাইথান হয়ে। পেয়ে গেছি NH 120। এখান থেকে কলকাতার ডিস্টেন্স 508 কিলোমিটার। আমাদের বাড়ি হচ্ছে 554 কিলোমিটার। কি ভালো লাগছে এই কলকাতা লেখাটা দেখে। এতদিন ধরে কানপুর, লখনৌ, আগ্রা এই সমস্ত লেখাগুলো দেখতে 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 ফাইনালি একটা কলকাতার বোর্ড দেখতে পেয়েছি। আলাদাই শান্তি হয়, আলাদাই শান্তি। এখন আমরা যে ব্রিজটার উপর দিয়ে ক্রস করছি এটা হচ্ছে সোন রিভার, সোন নদী। নদীটা যথেষ্ট চওড়া রয়েছে। আমরা আসার সময় এই রাস্তা নিইনি, আমরা আসার সময় সোজা যে বারাণসীর রাস্তা সেটা দিয়ে গেছিলাম। আরে ঠান্ডা কেমন লাগছে বল? ঠান্ডায় পুরো শুকিয়ে গেছি। বিহারের ঠান্ডা কিন্তু সেই লেভেলের ঠান্ডা, এই কোনো থার্মাল লেয়ার কাজে দিচ্ছে না। মানে যতক্ষণ না পর্যন্ত আমরা বিহার পার করছি ততক্ষণ পর্যন্ত এই ঠান্ডায় আমাদের কাঁপতে হবে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:10। তাতেও যেন মনে হচ্ছে ভোর 6টা বাজে। আরেক প্যাকেট রয়েছে ORS, ওটা পরে গুলবো। আমরা যেভাবে এখানে দাঁড়িয়ে সময়টা কাটালাম তাতে করে যে টাইমটা কমিয়েছিলাম সেটা আবারও বেড়ে সেই একই জায়গায় চলে গেছে 7টা। মানে বলতে পারো বাড়ি ঢুকতে ঢুকতে 8টা সাড়ে 8টা বাজবে। খুব সময় আজকে কোনো বোর্ড পরীক্ষা রয়েছে, হিন্দি বোর্ডের কোনো পরীক্ষা বা কিছু একটা হবে। সব ছেলেপুলেগুলো সকাল চলে এসছে। কলকাতা এখান থেকে 513 কিলোমিটার। এখান থেকে NH 19। আর এই সামনে ওই যে দেখা যাচ্ছে সামনে আমরা চলে এসেছি। এবার এখান থেকে আমরা বাঁদিকে ঢুকে যাবো। And finally we reached ঝাড়খণ্ড। চলো, বিহার পার করে ফাইনালি আমরা ঢুকে গেছি ঝাড়খণ্ডে। জয় ভোলেনাথ। এমন একটা জায়গায় এসে হাজির হয়েছি যেখানে বাঁদিকে হঠাৎ এই লেক মতন জিনিসটা চোখে পড়লো। তারাও তোমাদেরকে দেখাই। এটা দেখে না দাঁড়িয়ে পারলাম না। জাস্ট দেখো ভিউটা, ওয়াও ভাই কি লাগছে, সেরা। পুরো নীল জলটা, দূরে ওইখানে পাহাড় দেখা যাচ্ছে। ওয়াও, আমার মনে হচ্ছে আমি আজকে এখানেই থেকে যাই, এই পাহাড়টাতে বসে পা ডুবি আরামসে রয়ে যাই। বাঁদিকে এই লেকটা দারুণ লাগলো ভাই, সেরা সেরা।
আমাদের ডান দিক দিয়ে আরও কিছু রাইডার ফিরছে, সব কলকাতা। দুটো 40 বাজে ঘড়িতে। আমরা আখের রস খেয়ে আবারও বেরোচ্ছি। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স যা বাকি রয়েছে দেখাচ্ছে গুগল মাসি 9:30 বাজে বাড়ি ঢুকতে। এবার চেষ্টা করব সেই 9:30টাকে কমিয়ে 8টা করার চেষ্টা করব বলতে পারি। কতটা কি সফল হব জানি না, তবে মাঝে মধ্যে এখানে আবারও কোথাও একটা দাঁড়াবো বিকেলের দিক করে। এখন যা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আশা করছি আর খিদে পাবে না। এবার বিকেল হলে সেরকম হলে চায়ে ব্রেক দেওয়া যেতে পারে, তখন আর চায়ে ব্রেক দেবো না, তখন চা ব্রেক দেবো। আসলে আউট অফ ওয়েস্ট বেঙ্গল যেই তুমি বেরিয়ে যাবে তখন গিয়ে চাটা চায়ে হয়ে যায়, চৌমাথাটা চড়াই হয়ে যায়। লাস্ট 10টা দিন বাড়ির বাইরে ছিলাম, ঝাড়খণ্ড, ইউপি, বিহার করতে করতে ফাইনালি আজকে ওয়েস্ট বেঙ্গল ঢুকতে চলেছি। আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে মনের মধ্যে ভাই, সেরা লাগছে সেরা। আর কিছুক্ষণ পর থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে যাবো। ঘড়িতে এখন বাজে হচ্ছে 4:10। আমরা এখানে প্রায় আধ ঘন্টা 45 মিনিটের ওপর দাঁড়িয়েছিলাম, কারণ ইপসিতার শরীর খারাপ লাগছে। এখন বাড়ি ঘুরিয়েছে, দেখা যাক। বলছে ধানবাদে কোথাও একটা থেকে যাবে। বাড়ির থেকে আর মাত্র 300 কিলোমিটার দূরে রয়েছি। এবার এই 300 কিলোমিটার দূরে এসে যদি থাকতে হয় তাহলে খুব চাপের ব্যাপার হয়ে যাবে। সব কিছু কি আর ব্লগে বলা যায়? সব ডিটেলস কি আর বলা যায় বলো? সব বলতে লাগে সেটা ব্লগ থাকবে না, এটা সিনেমার চেয়েও বড়ো হয়ে যাবে। এই মুহূর্তে ক্রস করছি প্রতাপপুর। এখান থেকে আর 40 কিলোমিটার পার করলেই ধানবাদ ঢুকে যাব। এবার ধানবাদ, প্রতাপপুর মানে বুঝতেই পারছো, ঝাড়খণ্ডেও আমরা প্রায় এন্ড করতে চলেছি। এরপর ওয়েস্ট বেঙ্গল চলে আসবে। তো দুর্গাপুর এক্সপ্রেসওয়ে ধরলে বেশিক্ষণ লাগবে না আমাদের শক্তিগড় হয়ে ডানকুনি ঢুকতে। দেখি কি হয়, কপালে যা আছে তাই হবে এই আর কি। বাকি চলো এগোনো যাক। মোটিভেট করছি ওকে যে চল তুই পারবি পারবি। এবার শরীর যদি একেবারে না কোলায় তাহলে তার জোর করা যায় না কাউকে। আমাকে যেমন ও বলেছিল যে হ্যাঁ তুমি পারবে পারবে, আমি লুজ মোশন নিয়ে, পেট খারাপ নিয়ে, শরীর খারাপ নিয়েও আমি বাইক চালিয়েছি। যেদিন আমি ঔরঙ্গাবাদ থেকে শুরু করে কানপুর অবধি গেলাম, মানে ঔরঙ্গাবাদ থেকে কানপুর পর্যন্ত কিন্তু যথেষ্ট রাস্তা। আর এমন নয় যে ওই দিন জার্নি শুরু করেছিলাম, তার আগের দিন আমি ঔরঙ্গাবাদ পর্যন্ত এসেছিলাম ননস্টপ। তো এই সমস্ত কিছুর পর এত বড় একটা লম্বা জার্নি করে যখন লুজ মোশন নিয়ে আমি এতটা রাস্তা কমপ্লিট করতে পেরেছি, তো এই লাস্ট 300 কিলোমিটার আমার সত্যি ইচ্ছা করছে না যে আমি থাকি। মানে বুঝতে পারছো, এদিকে বাইকের চেনটা লুজ হয়ে গেছে, চেনটা ঢিলে হয়ে রয়েছে, বেশি জোরে চালাতে পারবো না, চেন করছে, চেন দিয়ে সাউন্ড আসছে। আর যেখানে সেখানে এই সমস্ত বাইক আমি দিতে চাই না, কারণ মিস্ত্রি কী বলতে কী করবে আমার ঠিক ভরসা লাগে না। তার চেয়ে আমি একটু স্লো যাব, ধীরে যাব, দেরিতে যাব, তাও ভালো। हाँ, नाम क्या है तुम्हारा? क्या? खुर्शीद। और तुम्हारा? अच्छा। তো এখানে ডাক্তারবাবু ছিলেন। ইপসিতার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমরা একবার ডাক্তার দেখিয়ে নিলাম। একটানা এতক্ষণ বাইক চালিয়ে ডাক্তারবাবু বললেন যে বডি ডিহাইড্রেট হয়ে গেছে। আর এখান থেকে আগে গিয়ে কোথাও একটা আমরা দেখি হোটেল ফোটেল নিয়ে থেকে যাব। ডিহাইড্রেট বডি নিয়ে তো যাওয়া যায় না। ও উধার হেলমেট হে, জ্যাকেট হে। এই যে ইনি হচ্ছেন ডাক্তারবাবু, ইপসিতার চেক আপ করে দিয়েছে। এবার ইপসিতা যাবে হচ্ছে হোটেলে, আর আমি যাব হচ্ছে বাইকের ডাক্তার দেখাতে। মানে আমার বাইকের চেনটা বড্ড লুজ হয়ে গেছে, তো চেন ফ্যান টাইট সাইড দিতে হবে, দিয়ে নিয়ে তারপর দেখি কোথায় যাওয়া যায়। তো ঘড়িতে এখন বাজে হচ্ছে 8:35। সকালের আলো ফুটে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আর এখানে বাইক নিয়ে এসেছি একটু চেনটাকে অ্যাডজাস্ট করার জন্য। চেনটা তোমাদেরকে এর আগের দিন বলেছিলাম যে লুজ হয়ে গেছে, সেই লুজটা কালকে রাত্রিবেলা টাইট দিয়েছিলাম, কিন্তু একটু বেশি টাইট হয়ে গেছে। তো সেই জন্যে এখন চেনটাকে হালকা একটু লুজ করিয়ে নেবো, করিয়ে নিয়ে খাওয়া দাওয়া সারবো, সেরে নিয়ে লাগেজ লোড করবো, করে এখান থেকে বেরোবো। আর এখানে দাদা আমাদের বাইকের চেন ঠিক করে দিচ্ছে। দেখো, ডবল স্ট্যান্ড না থাকলেই এত ঝামেলা হয়।
তো কালকে রাত্রিবেলা আমরা এখানে থেকে গেছিলাম শরীর খারাপের জন্য, আর শরীর খারাপ এখন একটু মোটামুটি ঠিকঠাক আছে। সকালে ব্রেকফাস্ট করাও হয়ে গেছে, রেডিও হয়ে গেছি। ওদিকে আমাদের বাইকের লাগেজ সমস্ত লোড করা ডান। আর এই এসে গেছে আজকের সকালে আমাদের গরম গরম লিকার চা। এনে চিয়ার্স, চিয়ার্স টু ঘরে ফেরা। তো চাটা খাবো, খেয়ে নিয়ে এখান থেকে বেরোবো। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স বাকি আছে আর মাত্র 5 ঘন্টা। আর রাত্রে খেয়েছিলাম হচ্ছে ডাল, আলু পোস্ত, ভাত, একদম প্লেন খাওয়া। ও তার সঙ্গে একটা গোলাপ জাম যেটা আমি খেয়েছিলাম। বাকি চলো চা খাই, খেয়ে নেবার এখান থেকে বেরোই। চলি ভাইয়া আতে। ঘড়িতে এখন বাজে হচ্ছে 10:05। আমরা বেরোচ্ছি। আর এখান থেকে আর কোথাও দাঁড়াবো না, সোজা গিয়ে শক্তিগড়, কারণ অলরেডি আমরা লেট চলছি। আর লেট ইচ্ছা করছে না। এবার তো বাড়ি ডাকছে, বলছে আয় ভাই বাড়ি আয়। অনেক হয়েছে, অনেক তীর্থ হয়েছে, অনেক ঘোরা হয়েছে। আর বাড়ির হাওয়া যতক্ষণ না গায়ে লাগছে ততক্ষণ সেই ফ্রেশ ব্যাপারটা আর আসছে না। এনার্জি তো রয়েছে, বাড়ি ফেরার সেই এনার্জিটা রয়েছে, ভরপুর এনার্জি রয়েছে, কিন্তু সেই ব্যাপারটা আর নেই যে বকবক করতে করতে যাব। তো সোজা এখান থেকে অরিজিৎ সিংয়ের গান কানে চলবে, বাইক চলবে 6 গিয়ারে, 80-85 ধরে রাখবো, কারণ রাস্তা মোটামুটি ভালো রয়েছে। সোজা এখান থেকে শক্তিগড়টা আনবো, তার আগে আর দাঁড়াবো না। বলেছিলাম যে শক্তিগড়ে গিয়ে স্টপ দেবো, এর মাঝখানে কোথাও দাঁড়ায়নি, একদম টানা চলে এসেছি। আর বাজে 12টা। এখান থেকে আমাদের বাড়ির ডিস্টেন্স এখন 85 কিলোমিটার মতন বাকি আছে। কালো বোর্ডওয়ালা ল্যাংচা কুঠি। কোথায় পার্কিং জায়গা রয়েছে? আজব তো। দাঁড়াবো ইনোর দোকানে। ভেবেছিলাম ওই ল্যাংচা কুটিতে দাঁড়াবো, ওখান থেকে ল্যাংচা নেবো বাড়ির জন্য, কিন্তু দাঁড়াতে গেলাম বাইক দেখে এমন ব্যবহার করলো যে এখানে বাইক রাখা যাবে না, এখানে রাখা যাবে না। বাচ্চা কি ওকে এক্সট্রা পয়সা দিয়ে ল্যাংচা নেবে নাকি ওর থেকে ওর ল্যাংচা? আমি কোথায় ট্যাঙ্ক ব্যাগ খালি করে রেখেছি যে এতে করে ল্যাংচা নিয়ে যাবো বাড়ির জন্যে। ও বাবা, বাইক রাখা যাবে না ওর কাছে নাকি? নেবই না আমি। বাড়ি গিয়ে ভিআইপি সুইটস থেকে মিষ্টি খাবো, হলদিরামস থেকে খাবো, তাও ভালো। দাঁড়াবো না এখানে, চলে চ, তোমার ল্যাংচা তুমিই খাও। যে কোনো জায়গায় একবার যখন হাইপ ক্রিয়েট হয়ে যায় না, তখন গিয়ে এই জিনিসটা হয়ে যায়। এমনটা কোথাও লেখা নেই যে সবাই আমাকে দেখলে একদম স্যার করবে, কিন্তু তাও একটা মিনিমাম তো একটা ব্যাপার থাকে যে হ্যাঁ আমি তোমার দোকানে আসছি, এখানে নয়, আপনি বাইকটা এখানে রাখুন, ভালোভাবে বললে মিটে যায়। এখানে বাইক রাখা যাবে না, এখানে রাখা যাবে না। কে ও? মুখের অবস্থা দেখো, যেটুকু চশমা দিয়ে ঢাকা ছিল সেইটুকু পোর্শন ঠিক আছে, বাদ বাকি পুরোটা এখানে কালি। হোলির সামনে চলে এসছে তো কি আর করা যাবে। হ্যাপি হোলি গাইজ, অ্যাডভান্স। ইপসিতা চা খেলো, আমি খেলাম বিস্কুট। আবার এখান থেকে আমরা বেরোবো। বহুদিন হয়ে গেল বাড়ির খাবার খাইনি, মিস করছি এবার। বক্সার থেকে শুরু করে এখনো পর্যন্ত আমাদের বাইক চলে গেছে পুরোপুরি 600 কিলোমিটার। কালকে যদি আমাদের শরীর খারাপের ব্যাপারটা না থাকতো তাহলে হয়তো গতকাল রাত্রেই আমরা বাড়ি ঢুকে যেতাম। আর সকালবেলা 9:45টার সময় বেরিয়ে এখন আমরা চলে এসেছি প্রায় ডানকুনির কাছাকাছি। সকাল থেকে বেশ অনেকটাই তাড়াতাড়ি আমরা চলে এসেছি। ইপসিটা ওই ডান দিকের রাস্তা দিয়ে উপরে উঠে গেল, যে রাস্তাটা খড়গপুরের দিকে যাচ্ছে। আর আমি এখান থেকে দক্ষিণেশ্বরের দিকে ঢুকে গেলাম। দক্ষিণেশ্বরের মন্দির আমাদের বাঁদিকে, ডান দিক দিয়ে ট্রেন পাস করলো বালির ব্রিজের ওপর দিয়ে। এখন আমরা পাস করছি, ঘড়িতে বাজে হচ্ছে 2:07। নিজের পাড়া, নিজের এলাকা, রাজরাট, নিউ টাউন, চিনার পার্ক, এসে কি আনন্দ লাগছে। মনে হচ্ছে না কত যুগ পর আমি ফিরলাম। আলাদাই। দাড়ি ফাড়ি সব বড় হয়ে গেছে, সেগুলো ঠিকঠাক করে 1 সপ্তাহ পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, কারণ এখন ক্যামেরার সামনে আসার মতন অবস্থায় নেই। আপাতত পজ করছি, দেখা হচ্ছে খুব শিগগিরই। মথুরা থেকে ফিরে এসেছি নিজের বাড়ি, নিজের ঘর। এখানে এই বিছানা, এই আমার এডিটিং টেবিল, এই বোর্ড, এই ল্যাপটপ, এই মাউস, এই জলের বোতল, আমি এগুলোকে ভীষণভাবে মিস করছিলাম। এখন তোমাদের সঙ্গে কিছু আমার মনের কথা রয়েছে যেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। বসে বলা যাক। আমাদের প্ল্যানটা এরকমই ছিল যে আমরা ইউপিকে এক্সপ্লোর করবো। ইউপি যে সমস্ত ভালো ভালো জায়গাগুলো রয়েছে সেগুলোকে ঘুরবো, যার মধ্যে একটা নাম্বার 1 হচ্ছে তাজমহল। যে তাজমহলটা আমি যেতে পারিনি কারণ লুজ মোশন। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখেছো তারা জানবে যে আমরা মথুরা বৃন্দাবন ঘোরার পর একটা দিন আমি ওখানে রেস্ট নিয়েছিলাম।
সেই যেদিন আমি রেস্ট নিয়েছিলাম সেদিন ইপসিতা ওখানে ও ঘুরে ফিরে দেখেছিল তাজমহল, লালকেল্লা, এই সমস্তগুলো দেখেছিল। যেহেতু এর আগে রাজস্থান যাওয়ার সময় বা আমি ছোটবেলায় এর আগে তাজমহল দেখেছি বা ইউপির আর যা যা রয়েছে আগ্রাতে দেখার মতন সেগুলো সব আমার দেখা, তো সেই জন্য আমি ভাবলাম যে ঠিক আছে চলো ওই দিনটা রেস্ট নেওয়া যাক। রেস্ট নিয়ে শরীর একটু ঠিক হলো। তারপর যখন আমরা ফিরছি, ফেরার পথে এরকম প্ল্যান ছিল যে আমরা ফেরার পথে প্রয়াগরাজে গিয়ে পুণ্য স্নান করে আমরা তারপর বাড়ি আসবো। সেটা হলো না, কারণ তোমরা জানো লস্যি। এছাড়াও আরেকটা প্ল্যান ছিল যে আমরা লখনৌ এর দিক দিয়ে আসছি, তো লখনৌতে আমরা বিরিয়ানি খাবো। লখনৌ এর বিরিয়ানি তো হলো না, তার বদলে খেলাম মুড়ি, এটাও গেল। এছাড়া আরো একটা প্ল্যান ছিল যে আমরা লখনৌ হয়ে যেহেতু আসছি তো ফেরার পথে আমরা অযোধ্যা যাব, রাম মন্দির যাব, রাম মন্দিরে রামজির দর্শন করব, কিন্তু সেটাও হলো না কারণ লস্যি যে কতটা ভয়ানক হতে পারে সেটা তোমরা জাস্ট ইমাজিন করো। ফেরার পথে ডাক্তার তো দেখিয়ে নিয়েছিলাম, উনি আমাদেরকে বললেন যে ডিহাইড্রেশন হয়ে গেছে আর ফুড পয়জনিং হয়ে গেছে, যার জন্য আমাদের এই সমস্ত কিছু ফেস করতে হয়েছে। চাইলে একদিনে চলে আসতে পারতাম, কিন্তু ইপসিতার শরীরটা এতটাই খারাপ করে গেছিল যে মাঝখানে আমাদেরকে মাইথনে থাকতে হয়েছে। মানে জাস্ট ভাবো, বাড়ির থেকে 4 ঘন্টার দূরে মাইথনে আমাদেরকে থেকে যেতে হলো। আমি ভেবেছিলাম যে ফেরার সময় 10টা বাজলেও রাত্রিবেলা বাড়ি ঢুকে যাবো, কিন্তু কি আর করে যাবে, শরীর খারাপ করে গেলে তো জোর করে যায় না। ভালো খারাপ সবকিছু এক্সপিরিয়েন্স মিলিয়ে মিশিয়ে আমরা ঘুরেছি। যাওয়ার সময় কানপুর দিয়ে গেছি, ফেরার সময় লখনৌ দিয়ে এসেছি, দুটো রাস্তাই ভালো। কিন্তু লখনৌ হয়ে আসলে আমাদের ওই যে বারবার টোল ট্যাক্স দিতে হয়েছে, টোল ট্যাক্স দেওয়াটা বড় কথা নয়, রাস্তার কোয়ালিটি ভালো, কিন্তু ওই যে এক টানা হাইওয়ে আর হাইওয়ে বারবার চালিয়ে যাচ্ছি, মাথা না হ্যালুসিনেট হয়ে যায়, ঘুম পেয়ে যায়। এই প্রবলেম গুলো হাইওয়েতে রয়েছে, সেটা তুমি পূর্বাঞ্চল এক্সপ্রেসওয়ে বলো বা আগ্রা যমুনা বলো বা আগ্রা লখনৌ বলো, এই রাস্তাগুলোতে একটা বড় প্রবলেম যে ঘুম পেয়ে যায়। একে তো শরীর খারাপ ছিল, বডিতে সেই এনার্জি ছিল না, তারপরে ঘুম ভালো মতন হচ্ছে না, এই সব কিছু মিলিয়ে আমরা বারবার স্টে দিয়েছি। চাইলে ওটা 2 দিনে আসা যেত, কিন্তু আমরা 4 দিনে এসেছি। এই হচ্ছে ব্যাপার। হাতে আর জাস্ট 2 দিন সময় রয়েছে, আমাদের যাযাবর একটা ট্রিপ রয়েছে যেটা আমরা 2 দিন পরে বেরোতে চলেছি। আর এই ট্রিপে আমার ইচ্ছা রয়েছে আমি ভাইকে সঙ্গে করে নিয়ে যাব, কারণ কালকে ওর মাধ্যমিক পরীক্ষা শেষ হচ্ছে, ওকে নিয়ে যাচ্ছি। বাকি কথা নেক্সট ব্লগেতে থাকছে। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। এই ট্রিপটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে মনে করে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে বেল আইকনটা বাজিয়ে দাও যাতে আমাদের পরের ব্লগ আসলে নোটিফিকেশন পেয়ে যাও। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে নেক্সট ব্লগেতে। টিল দেন স্টে সেফ, টেক কেয়ার, চলো বাই। দেখ, শক্তিগড়ের ল্যাংচা ওই নামে চলে, রাবড়ি গ্রামের রাবড়ি নামে চলে, ফুচকা গ্রামের ফুচকা নামে চলে। তুই একটা জিনিস বল না, হায়দ্রাবাদের বিরিয়ানির চেয়ে কলকাতা বিরিয়ানি ভালো কিনা? ভালো তো। লখনৌয়ের চেয়ে কলকাতা বিরিয়ানি ভালো কিনা? ভালো তো। তাহলে কিন্তু তাও লোকে বলে কি লখনৌয়ের বিরিয়ানি। বাড়িতে গিয়ে আর বাথরুম আসবে না। আমার গরম লাগছে, চল চল চল, আর ভালো লাগছে না।